শামসু, তুই আজকে আমার যে বড় উপকারটা করলি, সারা জীবন আমি তোর এই উপকারের কথা মনে রাখবো রে শামসু। আরে মিন্টু ভাই যে আইছেন, তাহলে আপনাকে এই অবস্থায় দেখে খুবই ভালো লাগতেছে। আপনার কথা এতক্ষণ টেনশন করলাম যে লোকটা কি ঠিকঠাকভাবে সরতে পারলো কিনা। তুই একবারে সঠিক সময়ে আমার বন্ধু হয়ে পাশে দাঁড়াইছিলি। আর যদি 5টা মিনিট দেরি করতাম তাহলে আমি ওদের কাছে ধরা পড়ে যেতাম। সময় মতো তুই খবরটা দিছিলি বইলাই ওইখান থেকে জীবন নিয়ে ফিরে আসতে পারলাম রে শামসু। যাক, ওটা কোনো ব্যাপার না। আপনি যে ঠিকঠাক ভাবে ওখান থেকে বের হতে পারছেন এটা দেখেই খুব ভালো লাগতেছে। আপনাকে নিয়ে খুব টেনশন হচ্ছিল। কিরে শামসু, তোদের দুজনের কথাবার্তা তো কিছুই বুঝতে পারতেছি না। কি বিষয় নিয়ে তোরা আলোচনা করতেছিস? আর মিন্টু, কথা নাই বার্তা নাই, হঠাৎ করে তুই আমার এইখানে? কি হয়েছে তোদের? খুইলা বল তো দেখি আমারে। আর বলিস না রে গুরু, অনেক বড় একটা ফ্যাসদে পড়ছিলাম। শামসু না থাকলে তো আজকে জীবন নিয়ে বের হতেই পারতাম না রে। তোদের কি হয়েছে? এত বাহানা না করে খুলে বল তো দেখি। শোনেন গুরু, আমি বলতেছি আপনারে, হাজি সিদ্দিক আজকে আব্বাসরে দল বলিয়া পাঠাইছিল মিন্টু ভাইয়ের আস্তানায়। মিন্টু ভাই যে আজকে দুবাইয়ের ওই পার্টির সাথে ডায়মন্ডের ওনার যে বড় চালানটা আছে সেটা তো লেনদেন করতে যাচ্ছিল। এটা কিভাবে যেন হাজি সিদ্দিকের কাছে খবর পৌঁছে যায়, তাই দলবল পাঠিয়ে মিন্টু ভাইয়ের উপর অ্যাটাক করার উদ্দেশ্য করেছিল ওরা। ও তাই তো বলি, মিন্টু এত হাই হুতাশ করে হঠাৎ আমার চেম্বারে কেন? এতক্ষণে সেন বুঝতে পারলাম। তাই এত কিছু যে হয়ে গেল, কই আমারে তো তুই কিছু বললি না। আপনারে জানানোর তো সময় পাই নাই, কিভাবে আপনারা জানাবো? ওরা যখন আক্রমণ করতে যায় তার 10 মিনিট আগে রমজান শুধু আমারে ফোন দিয়া বলছে যে আমরা সকলেই মিন্টু ভাইয়ের আস্তানায় যাচ্ছি অ্যাটাক করার জন্য। ওর ফোনটা পাওয়া মাত্রই আমি মিন্টু ভাইরে ওইখান থেকে সরে যাইতে বলছি। এত সময় তো ছিল না তখন। আজকে শামসু যদি সময় মতো আমাকে সাবধান না করতো তাহলে কত বড় যে একটা অঘটন ঘটে যেত সেটা আল্লাহ ভালো জানে। শামসুর এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো গুরু। দেখ মিন্টু, একটা কথা মনে রাখিস, আমরা যাকে একবার বুক দেই তাকে কোনোদিন পিঠ দেখাই না। হ্যাঁ গুরু, সেটা আমি খুব ভালো করে জানি। শামসু কত বড় সত্যবাদী লোক। এই হাজি সিদ্দিকের কত কাজ আমি করে দিয়েছি, আর শেষমেশ হাজি সিদ্দিক আমার উপরে আক্রমণ করলো। এবার হাজি সিদ্দিক এই মিন্টুর পুরনো রূপ দেখতে পারবে। এই হাজি সিদ্দিক এমন একটা লোক, ওই নিজের স্বার্থের জন্য ওর বাবার পিছনেও ছুরি মারতে দ্বিতীয়বার চিন্তা করবে না।
আর আপনি সেই হাজী সিদ্দিকের হয়ে কাজ করেছিলেন। আপনি আসলেই মানুষ চিনতে ভুল করছেন। বয়স হইলে কি হবে, গুরুর মতো জ্ঞান বুদ্ধি আপনার মাথায় নেই। এবার আর কোনো ভুল পদক্ষেপ নিব না রে শামসু। এবার নিজের স্বার্থের জন্যই কাজ করে যাবো। হাজী সিদ্দিকির পিছনেই লাগলাম এবার আমি। ওই কত বড় মাফিয়া হয়ে আইছে সেটা দেখে সারমু শামসু। থাক তাহলে শামসু, দুবাইয়ের ওই পার্টিকে নিরাপদে আবার পৌঁছে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, সাবধানে থাকেন। কি ব্যাপার চাচা, আপনি না বললেন কাদের ভাইয়ের কথা মতো কাজ করে যাবেন, এখন আবার দুনুর যাইতেছেন আন্দোলন বন্ধ করার জন্য? আপনার হাবভাব তো কিছুই বুঝতে পারতেছি না। আরে বলত, বুঝতে পারতেছিস না? দায়িত্ব দিছে আমাদের ওইখানে যাওয়ার জন্য, মুখের উপর কি না করতে পারবো? এমনিতেই নানান দোষ হয়ে আছে, মুখে মুখে তো থাকতেই হবে, কিন্তু তলে তলে ঠিকই মোল্লা ভাইয়ের কথা অনুযায়ী কাজ করবো। এতই ক্রিমিনালি বুদ্ধি আপনার মাথায়, আপনারে না দেখলে সেটা কেউ বিশ্বাসই করতে পারবে না। এখন এত কথা না বলে গাড়ি চালা। হে রমজান, এটা কোনো একটা কাজ হইল? সকল তথ্য প্রমাণ হাতে থাকার পরেও মিন্টুর আস্তানায় আমরা সফলভাবে অপারেশনটা পরিচালনা করতে পারলাম না। আমাদের প্ল্যানটা 100% সূক্ষ্ম একটা প্ল্যান ছিল। এই প্ল্যানটা মিস হওয়াতে অনেক বড় একটা দান মারতে পারলাম না রে রমজান। পাক্কা খবর আসছিল মিন্টুর আস্তানায় আজকে অনেক বড় ধরনের একটা ডায়মন্ডের চালানের লেনদেন হইতো। যদি খালি চালানটা হাতে পাইতাম তাহলে আজকে আমরা মালে মাল হয়ে যাইতাম রে রমজান, কিন্তু প্ল্যানটাই সাকসেস করতে পারলাম না। কি আর করবেন ভাই, চেষ্টা তো আর কম করলাম না। তবুও যদি সাকসেস না হইতে পারি, এখানে আমাদের আর কি করার আছে? এমনভাবে প্ল্যানটা সাজাইছিলাম আজকে কোনোভাবেই মিন্টু আমাদের চোখ ফাঁকি দিয়ে বের হইতে পারতো না। পোলায় পান দিয়া পরে চারোদিক দিয়ে আমরা ঘিরে ফেলেছিলাম, কিন্তু ওর কপাল ভালো, ওই আমি যাওয়ার আগেই আস্তানা বদলাই ফেলাইছে। নইলে আজকে ওই 100% কট খাইতো, কোনোভাবেই ওই আজকে বাঁচতে পারতো না। আজকে মিন্টুর কপাল ভালো আর আমাদের কপাল খারাপ, যার কারণেই এই বড় ধরনের একটা অপারেশন হাত ফসকে গেল। না রে রমজান, আমার কেমন যেন সন্দেহ হইতেছে আমাদের এই প্ল্যান সম্পর্কে। কি আগে থেকেই ওদের কাছে কোনো তথ্য পৌঁছাইছিল নাকি? ওরা কিভাবে জানতে পারলো? আজকে তো ওদের 100% ওই জায়গায় থাকার কথা, কিন্তু আমরা যাওয়ার আগে ওরা ওই জায়গা থেকে কিভাবে সরে গেল? মনে হইতেছে আমাদের ভিতর থেকেই কেউ কোনোভাবে তথ্য ফাঁস করতেছে। তাছাড়া এমনটা হওয়ার কথা ছিল না। সকল খোঁজ খবর নেওয়ার পরেই মিন্টুর আস্তানায় আমি অ্যাটাক দিছিলাম।
এটা মিস হওয়ার কোনো সম্ভাবনাই থাকার কথা না রে রমজান। কি কোন ভাই, এখানে সন্দেহ করার কি আছে? আমাদের ভিতরেই তো এই আলোচনাটা হয়েছিল। এখানে ফ্লাশ করার মতো তো আমি কোনো কারণ দেখতেছি না। কে এই বিষয়টা ওদের কাছে ফ্লাশ করবে এমন কাউকে তো আমার নজরে পড়ে না। আপনি খালি খালি সন্দেহ করতেছেন। এই সমস্ত মাফিয়াদের কোনো গ্যারান্টি আছে নাকি? আজকে এই জায়গায় কালকে ওই জায়গায়, এদের জায়গা চেঞ্জ করার কোনো সময় বিধি আছে? দেখেন গা, হয়তো ওরা কোনো ঝামেলার হইব সেই ডরে আগের থেকেই জায়গা চেঞ্জ করে ফেলাইছে। ওদেরকেও তো ওদের মাল নিরাপদে রাখার চিন্তা ভাবনা আছে। সেইটা তো আমারও কথা। সকল প্ল্যান এত নিখুঁতভাবে সাজানোর পরেও কেন জানি না প্রত্যেকটা অপারেশনের সময় কোনো না কোনো একটা ঝামেলা হয়। কয়েকদিন যাবৎ কোনো অপারেশনই আমি সঠিকভাবে পরিচালনা করতে পারতেছি না। নিশ্চয়ই আমাদের ভিতর থেকে কেউ না কেউ আমাদের তথ্যগুলো ফ্লাশ করতেছে। আজকে প্রায় 50 বছরের অভিজ্ঞতা। আমার মন ঠিকই বুঝতে পারতেছে যে এখানে কোনো একটা গাবলা আছে। অবশ্যই আমি এটা খুঁজে বের করব কে আমার সাথে গাদ্দারি করতেছে। একবার যদি রমজান ওরে আমার হাতের মুঠে পাই, ওর জনমের শিক্ষা দিয়া সারমু। আমার নাম আব্বাস। আমার এখন পর্যন্ত কেউ চিনতে পারে নাই। যে আমার ভয়াবহ রূপ দেখছে সে সারা জীবন আমার কথা মনে রাখতে হবে তার। শুধু একবার ওরে খুঁজা পাইতে দে, দেখ তারপর বেঈমানের শাস্তি কি দেই আমি। আমার কাছে সব ধরনের অপরাধের ক্ষমা আছে, কিন্তু বেঈমানের কখনোই ক্ষমা নেই। সে যেই হোক না কেন, যত বড় কাছের লোকই হোক, তার কোনো নিস্তার হবে না। ঠিকই একদিন আমার কাছে ওকে ধরা পড়তেই হবে রমজান। বাদ দেন তো ভাই ওই আলাপগুলো। এখন কি করতে চাইতেছেন সেটা বলেন। একটা কাজ হাতছাড়া হয়েছে, তাতে কি হয়েছে? আন্ডারওয়ার্ল্ডে থাকলে এরকম শত শত কাজ হাতে আইব। ওই কাজ নিয়ে আপনার এত মাথা কামাইলে হইব? পরবর্তীতে কি করতে চাইতেছেন সেটা আগে বলেন। চিন্তা করতেছি হাজী সিদ্দিকরে যায়া কি জবাব দিমু। হাজী সিদ্দিক একটা কাজ দিল, সেটা সাকসেস করতে পারলাম না। এখন হাজী সিদ্দিকের সামনে যায়া মুখ দেখামু কেমনে? কত রকমের কথা শুনাইব হাজী সিদ্দিক। এইদিকে মাসুদও নিখোঁজ। না, কয়েকদিন যাবৎ খুব ঝামেলার মধ্যে সময় পার করতে হইতেছে। এখানে জবাব দেওয়ার কি আছে? সব কাজই যে 100% সাকসেস হবে সেটা কে বলছে? কাজ তো টার্গেট মিস হতেই পারে। এখানে কি আমাদের কোনো ব্যর্থতা ছিল নাকি? আমরা তো আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছি। হাজী সিদ্দিকের দেওয়া লোকেশনে যদি মিন্টুরে খুঁজে না পাই, তাহলে সেটা কি আমাদের ব্যর্থতা? আমরা তো আমাদের কাজ করেই গিয়েছি। ছেলে পেলে সব নিয়ে চারদিক থেকে আমরা ওর কারখানা ঘিরে ফেলেছিলাম। হাজী সিদ্দিকের তত্ত্বই ভুল। এখানে আমাদের কোনো কিছু করার নাই ভাই। আপনি এই সমস্ত বিষয় নিয়ে টেনশন করার দরকার নাই।
হাজি সিদ্দিকরে যায় বইলা দিবেন আমরা মিন্টু রাস্তা নাই সময় মতো গেছি, কিন্তু মিন্টুরে এখানে খুঁজা পাই নাই। শোনো হাজি, গতকালকে তরিকুলডে ডাকছিলাম আন্দোলনের বিষয়ে। তরিকুলের সাথে কথা বললাম। তরিকুলকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো মূল্যেই আন্দোলন চালিয়ে যেতে হবে। এই আন্দোলন কোনোভাবেই থামানো সম্ভব না হাজি। আন্দোলন থামানো লাগবে না ভাই, যে তাহলে পুলিশ নেতাকর্মীদেরকে ধরপাকড়াও শুরু করছে, তাতে কইরা 2 দিন পর আন্দোলন এমনিতেই থেমে যাবে। আমাদেরকে আর আন্দোলন থামাতে হবে না, অটোমেটিক দেখবেন আন্দোলন থেমে গিয়েছে। কারণ নেতাকর্মী যদি বাইরে না থাকে তাহলে আন্দোলনটা আপনি কাকে দিয়ে চালাবেন? কি আর করবে হাজি বলো, চেষ্টা তো আর কম করলাম না। কিন্তু কোপা শামসু দলের দায়িত্ব পাওয়ার পরেই চিত্রটা পুরো পাল্টে গিয়েছে। কোপা শামসু দায়িত্ব নেওয়ার পরেই তো পুলিশ বাহিনী আন্দোলনকারীদের উপর আরো চড়াও হয়েছে। আমার হাতে যখন দায়িত্ব ছিল তখন তো আমরা প্ল্যানটা সাকসেস করতে পারি নাই, এটা আমাদেরই ব্যর্থতা। এক কোপা শামসুর কাছেই তো আমরা সকলে ধরাশায়ী। এই কোপা শামসুই তো আমাদের এতদিনের একত্র রাজত্ব করে আসায় ভাগ বসাইছে। যেখানে যাই এখন শুধু কোপা শামসু আর কোপা শামসু, তাছাড়া আর কোনো নামই শুনতে পারতেছি না। এই নামটা শুনতে শুনতে আমি বিরক্ত মোল্লা ভাই। আর একটু ধৈর্য ধরো হাজি, আমাদের হারানো রাজত্ব আবার ঠিকই আমরা পুনরুদ্ধার করব। তরিকুলকে যে প্ল্যান দিছি, যদি তরিকুল এই প্ল্যান মধ্যে কাজ করতে পারে তাহলে এবারে সরকারের 100% গদি ছাড়তে হবে। গদি ছাড়া সরকারের আর কোনো পথ খোলা থাকবে না। তা কি প্ল্যান করলেন নতুন করে এবার? কিছু তো আগের থেকে বললেন না আমারে। কি এমন প্ল্যান করলেন আপনি যে সরকারের গদি এবার নামাইয়াই ছাড়বেন? কত প্ল্যান তো করলাম, কোনো প্ল্যানই তো এই পর্যন্ত কাজে দিল না। কোপা শামসুর কাছে সব প্ল্যানই ব্যর্থ, পরে কোনোভাবেই আটকানো সম্ভব হচ্ছে না। শোনো তাইলে হাজি, তরিকুলকে এবার যে প্ল্যানটা দিছি, মূলত আমার টার্গেট হচ্ছে, যেহেতু রাস্তাঘাটে সহিংসতা করলে পুলিশ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করতেছে, সেহেতু আমাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করতে হবে। তাই এবার প্ল্যানটা একটু ভিন্নভাবে সাজালাম। দেশের বিভিন্ন স্থানে নামি দামি স্কুলে আমরা অগ্নিসংযোগ করাবো তরিকুলের মাধ্যমে। এতে করে সরকারের ব্যর্থতা জনগণের সামনে উঠে আসবে। তখন জনগণ সরকারের বিরুদ্ধে অবশ্যই রাস্তায় নামবে, আর বাহির থেকেও সরকারের উপর চাপ প্রয়োগ হবে। আর এত চাপ সরকার কোনোভাবেই সামাল দিতে পারবে না। তখন সরকারের গদি ছাড়া
আর কোনো উপায় নাই। কোপা শামসু এবার সরকার কিভাবে টিকিয়ে রাখে সেটা আমরা দেখে ছাড়ব। প্ল্যান তো ভালোই করছেন, কিন্তু আমার মনে হয় না প্ল্যান সাকসেস হইব। দেখবেন ঠিকই কোনো না কোনোভাবেই কোপা শামসুর কাছে এই খবর পৌঁছে যাবে। আর কোপা শামসু আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রাখবে। ওরে চেনা খুবই মুশকিল। ওই যে কখন কি করে বসে সেটা আমাদের ধারণারও বাইরে। আমরা যেটা ভাবি ও সেটা আরও আগেই অগ্রিম ভেবে রাখে, যার কারণে ওকে আমরা কোনো বিপদের সম্মুখীন করতে পারতেছি না। কোপা শামসু ঠিকই বেরিয়ে যাবে, এবারও দেখবেন। না না, কি বলো হাজি? এবার আর কোপা শামসু আগে থেকে কোনো কিছু করতে পারবে না। এবারের প্ল্যানটা খুবই গোপনীয়তার সাথে পরিকল্পনা করা হচ্ছে। এখানে এই প্ল্যানটা ফ্লাশ হওয়ার মতো কোনো কারণ নেই। তুমি দেখো হাজি, এবার কোপা শামসু ঠিকই আমাদের ফাঁদে পা দিতে বাধ্য হবে। যদি একবার এই কাজটা সফলভাবে পরিচালনা করতে পারি, তাহলে দেখবে সরকার কিভাবে গদি ছেড়ে বাংলাদেশ থেকে পালায়। তখন কোপা শামসুর আর কোনো কিছুই করা থাকবে না, শুধু চেয়ে চেয়ে সব দেখতে হবে। যদি প্ল্যানটা সাকসেস করতে পারেন তাহলে তো ভালো, আর যদি না করতে পারেন তবু হাজি সিদ্দিক বসে থাকবে না। ঠিকই কোপা শামসুর উপর অ্যাটাক নেবে। শামসু আমার অনেক ক্ষতি করছে। একবার শুধু একটা সুযোগ যদি আমি পাই, সব ক্ষতিপূরণের হিসাব আমি সুদে আসলে ওর থেকে নিয়ে ছাড়মু। দেখেন আপনি, অচিরেই কোপা শামসুর উপর আমি অ্যাটাক করতে যাচ্ছি। তাইলে থাকেন ভাই, ওইদিকে আবার আমার পার্সোনাল একটা কাজ আছে, আমার বাসায় যাইতে হবে। পরে আবার আপনার সাথে দেখা হইবনি কোনো এক সময়। এখন আমি উঠলাম কাদের ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে হাজি, যাও তাহলে। তবে হাজি, যাই করো না কেন ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করতে হবে। রাগ করে যেন হুটহাট কোনো সিদ্ধান্ত না নেও, এতে কিন্তু আমাদেরকেই লোকসানে পড়তে হবে। কথাটা মনে রাখো।